हेलो एवरीवन, आप सब लोग कैसे हैं। हम तो बहुत अच्छे हैं बिकॉज मेरा बेटा का क्लास 12 बोर्ड एग्ज़ाम चल रहा है, तो मुझे तो अच्छा रहना ही रहना है। और अब विंटर थोड़ा थोड़ा तो अभी भी रह गया, पूरा तो गए नहीं। तो मुझे लग रहा है कि इस संडे तक आउटिंग वगैरह पिकनिक वगैरह चल सकता है। और जितना मुझे जानकारी है कि बहुत सारे लोग आज भी बाहर गए हैं आउटिंग के लिए, गैदरिंग के लिए। सो आई होप यू ऑल आर एंजॉयिंग दिस संडे इवेंट। अच्छा, आज हम जो टॉपिक के ऊपर वीडियो बनाने जा रहे हैं, पहले मैंने कभी नहीं बनाया इस टॉपिक के ऊपर। पहले एक बार रिसाइटेशन किया था, तो उसके बाद मेरे पास बहुत सारी रिक्वेस्ट आया फ़ोन पे, व्हाट्सएप में और इंस्टाग्राम में, उसके बाद फेसबुक में भी बहुत सारी रिक्वेस्ट आया कि फिर उसके ऊपर बनाने के लिए। लेकिन आज हम रिसाइटेशन के ऊपर नहीं बना रही हैं। आज हम जो बना रहे हैं इसको इंग्लिश में मोनोलॉग्स बोलते हैं, और बंगाली में अगर आप बोलेंगे एকক कण्ठाभिनय, मतलब एक ही सिंगल आवाज आएगा नाटक में। एक्चुअली अभिनय, एक्टिंग, कभी भी जब हम लोग ये सब वर्ड बोलते हैं तो हम लोग को लगता है 2, 3, 4 कैरेक्टर होंगे, उन लोग एक्टिंग करेंगे। बट इसमें एक ही सिंगल व्यक्ति, एक ही सिंगल पर्सन एक्टिंग करेंगे। तो इसको इंग्लिश में मोनोलॉग्स बोलते हैं, आप लोग जानते ही होंगे। तो आज एक ऐसा ही एक मोनोलॉग्स आपके सामने हम प्रेजेंट करने जा रही हैं। शुभ दाशगुप्तेर लेखा पलाशपुरेर जीवन। एक्चुअली राइटर का नाम है शुभ दाशगुप्त एंड इट्स अ नेम ऑफ अ प्लेस पलाशपुर। सो लाइफ ऑफ द पलाशपुर, द थीम इज बेस्ड ऑन लाइफ ऑफ पलाशपुर। तो मुझे पता है मेरा बहुत सारी नॉन बंगाली व्यूअर्स हैं, so I'll request you to translate and listen. It's a very nice one. The theme is excellent. I hope you all will like it. পলাশপুরের বিশেষত্বহীন এক বিকেল, পুরনো এক জরাজীর্ণ বাড়ির দোতলার ছাদের ভাঙাচোরা আলসে দুটি হাত আনমনে রাখা, দুটি ক্লান্ত চোখ, দূরে, বহু দূরে বিছিয়ে দেওয়া চশমাহীন চোখের কোলে শালিকের পায়ের ছাপ, কাটাকুটি, মাথায় কমতে থাকা চুলে সময়ের রূপালী স্নেহ কিংবা রাগ, আধময়লা শাড়ি, রান্নাঘরের জলের দাগ, হলুদ লঙ্কার ছোপছাপ, শীর্ণ দুহাত নিরাভরণ। তিনি দাঁড়িয়ে আছেন। নিঃস্ব হয়ে যাওয়া বিকেল, কাতর আকাশে বিসমিল্লার পূরবী আলাপ হয়ে বাজছে। নিভে আসা আলো, আরো একটা গোটা দিন নষ্ট হয়ে যাওয়ার কষ্টে অভিমানের ঢাল। সেই রং, চশমাহীন চোখে মুখ, শাড়িতে, আলসে ছাদে তিনি দাঁড়িয়ে আছেন। দিন শেষের বিষণ্ণতাকে ছুঁয়ে তিনি দাঁড়িয়ে আছেন। পলাশপুরের বউ, পলাশপুরের মা। এখন বড় একা লাগে, খুবই একা। সময়ের হাত ধরে চলে গেছে সময়, মানুষ, ঘটনা। এই ভেঙে যাওয়া অন্ধকার বাড়িরও একদিন জৌলুস ছিল, হাসি ছিল, গান ছিল, স্বপ্ন ছিল। ঝকঝকে মেঝে, ঠাকুরের ছবি ঝোলানো তকতকে দেওয়াল,
ধূপ ধুনোর গন্ধে আকুল ঠাকুর ঘর, পেছনের বাগানে দেবদারু আর পেয়ারা গাছে সংসার, রান্নাঘরের জানলার পাশে বাতাবি লেবুর পাতায় আহ্লাদের রোদ, একটু দূরে বেড়ার ধারে বাঁধানো তুলসী মঞ্চ। শনিবার শনিবার উনি বাড়ি আসতেন কলকাতার মেস থেকে। পথশ্রান্ত মুখে চোখে অদ্ভুত একটা সরল খুশি ছুঁয়ে থাকত। কাঁধের ব্যাগ মাটিতে নামিয়ে বলতে থাকতেন, কলকাতার ভিড়, কলকাতার হইচই, কলকাতার বাস ট্রাম আর অফিসের গল্প। ব্যাগ থেকে একে একে বেরোত ছেলের ইংরেজি গল্পের বই, মেয়ের চোখ বন্ধ হওয়া পুতুল, আর আমার শ্বশুর মশাইয়ের চিরদিনের প্রিয় ক্লাসিক্যাল বাজনা ও গানের গ্রামোফোন রেকর্ড। এবাড়ির দক্ষিণের ওই বাগান ঘেরা ঘরটা ছিল আমার শ্বশুর মশাইয়ের। গানই ছিল তার সর্বক্ষণের সঙ্গী। শাশুড়ি গত হবার পর গান শোনার অভ্যেসটাই হয়ে উঠেছিল ওর বেঁচে থাকার আশ্রয়। গোটা বাড়ির হাওয়ায় ভাসত কখনো বাগেশ্রী, কখনো মালকোষ, কখনো কোনো ফাল্গুনী বিকেলের কোণে দেখা আলোয় ঝিম ধরা নেশার মতো পরশ বসছে। আমার ছেলের বছর বছর পরীক্ষায় ফার্স্ট হওয়াটাকে তার পিতামহ তেমন গুরুত্ব দিতেন না। বলতেন, ফার্স্ট হওয়াটাও ভালোই, কিন্তু খোকন যে মোটে গান শোনে না, গান ভালোবাসে না, এ বড় দুঃখের কথা। সেই দুঃখী পিতামহ খোকনের প্রথম চাকরির প্রথম মাস মাইনের টাকায় কিনে আনা ফয়াজ খাঁ সাহেবের রেকর্ড খোকনের হাত থেকে ছো মেরে নিয়ে নিয়েছিলেন একদিন। তারপর প্রসন্ন মুখে ঘোষণা করলেন, না বৌমা, লেখাপড়া শিখে খোকন গোল্লায় যায়নি, বুঝলে। আর একদিন আমার মেয়ে আনমনে গাইছিল বারান্দায়, কোথা তুমি ঘনশ্যাম। দাদু তার সজল চোখে সেই গান শুনে বলেছিলেন, খুঁজে যা শ্যামলী, খুঁজে যা ঘনশ্যামকে, পেতে হলে খুঁজে যা, সুরের পথেই খোঁজ, ওটাই একমাত্র পথ। বাঁশির সুরই তার সুর, সুরের পথই তার পথ। দুপুরের ঝিমধরা ঘুমোটে বাসনওয়ালা টং টং করে আওয়াজ তুলে রাস্তা দিয়ে যেত। ছাতা সারাইওয়ালা এক বুড়ো মাঝে মধ্যে বারান্দায় এসে একটু জিরিয়ে নেবার ফাঁকে বসে গল্প জুড়ে দিত খোকনের দাদুর সঙ্গে। বাবার বিছানায় বসে দুলে দুলে পড়া মুখস্থ করত খোকন। ঘু ঘু ডাকত গরমের ছুটির ঝলসানো দুপুরে। খুকির পুতুলের সংসারে নানা সমস্যা বিভ্রাট লেগেই থাকতো বারান্দার এক কোণে। একদিন উনি কলকাতা ফেরত হাতে ইলিশ কিংবা নলেন গুড়ের কিংবা ভীমনাগের সন্দেশ নিয়ে বাড়ি ঢুকেই লাগিয়ে দিতেন হট্টগোল। মনে হতো যেন সবেমাত্র জিতে এলেন তৃতীয় পানিপথের যুদ্ধ। সেই সব রাতে খাবারের থালায় মাংসের স্বাদু গন্ধ আর সন্দেশের জমজমাট বাড়াবাড়ি। বাতাসে ঝাঁক ঝাঁক খুশির মতো
ছড়িয়ে পড়ত জয় জয়ন্তী কিংবা বাগেশ্রী। বাগানে দীর্ঘ দেবদারু আর পেয়ারা পাতারা রাত ঘন হলে ফিস ফিস করে বলতো, বাঁচো বাঁচো, খুব করে বাঁচো। রাত আরো ঘন হলে কানের কাছে ঠোঁট এনে চুপিস্বরে বলতেন উনি, তোমার চিবুকের এই ছোট্ট জরুলটার চেয়ে দামি মণিরত্ন বউবাজারের গয়নার দোকানেও মেলে না গো। মানুষটা ছিল বড় সাদাসিধে, দিল খোলা। পাগলামিও ছিল, দুষ্টুমিও কম না। একদিন বাড়ি ফিরতেন বিনা নোটিসে। বেদিনে হঠাৎ পাওয়া কোনো ছুটির দৌলতে। বিকেলের আবছা আলোয় বাবার ঘরে বসে বলতেন যত শুনতেন তার চেয়ে অনেক বেশি। বাধ্য শ্রোতার মতো সেই শান্ত চেহারাটা দেখে আমার খুব হাসি পেত। চোখের ইশারায় হাসি ছুঁয়ে বলতাম, কেমন জব্দ। তারপর রাত বাড়লে গোটা বাড়িটা যখন ঘুমিয়ে পড়ত, আকাশ ভাঙা বৃষ্টি মুখর এক একটা তেমন রাতে বাগানের গাছপালার হাওয়া আর জলের তুমুল মাতামাতির ইমন যখন বাজত জলদে, আমার কপট ঘুম ভাঙিয়ে সেই মানুষটা, বাবার পায়ের কাছে বসা সেই শান্ত সুবোধ মানুষটা বেপরোয়া দুরন্ত হয়ে উঠত কেমন অনায়াসে। বাইরের ঝোড়ো পাগলামি ভর করত তার রক্তে। খুব নিবিড় করে বলতেন, বাবার রেকর্ডের গানের মতোই তুমি অশেষ, তুমি সীমাহীন। যতবার পাই তোমায় মনে হয় আরো কত আছে বাবার। এক জন্মে বোধহয় সবটুকু পাওনা দেনা মেটে না, তাই না? পরের বারও থাকবে তো আমার সাথে, তারপরের বার, তারও পরে। বলতে বলতে তার অমল দৃষ্টিতে জাগত মায়াবী আলো। তখন মনে হতো পৃথিবী থেমে যাক, সময় থমকে দাঁড়াক, ঝড় বাদলের এই তুমুল রাত্রি চিরকালের মতো সত্য হয়ে জেগে থাকুক। আর বৃষ্টি ভেজা বাতাসের মতো ওর সহজতম ঘোষণা, তুমি অশেষ, তুমি সীমাহীন। সেবার যখন খোকন ফার্স্ট হলো, খবরের কাগজে ছবি বাড়িতে ভিড়। উনি বললেন, এ তো তোমারই ফার্স্ট হওয়া, আমার তো দিন কাটে টাকার ধান্দায়। কলকাতার পাগলা হাওয়ায় আমি বললাম, বাবার মগজটাই পেয়েছে খোকন। বিনা দলিলে সব বাজিমাত ওই পড়ে পাওয়া সম্পত্তির জোরে। আর উনি হাসতেন, দু আঙুলের ফাঁকে ধরা সিগারেটের জোরে টান দিয়ে বুক খালি করে ধোঁয়া ছাড়তেন তৃপ্ত মুখে। লেবু পাতার নরম তীব্র গন্ধ তখন এসে মিশে যেত দাদুর ঘরের মিষ্টি মধুবন্তীর সুরঝর্ণায়। খুকির বিয়ে হলো, পাত্র দূরদেশের বড় চাকুরে। বাড়ি গাড়ির চেয়েও বেশি লোভনীয় ছিল তাদের শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার। মেয়ের শ্বশুরবাড়ি যাবার দিনে তার অমন শক্ত মনের বাবা
কেমন যেন হঠাৎ করে শিশুর মতো হয়ে পড়লেন। দু চোখের জলে এতদিনের জমানো স্নেহের নিখাদ জলছবি। বারান্দায়, ঘরে, বাগানে, সিঁড়িতে তখন আবছা অন্ধকারের মতো ছড়িয়ে পড়েছে পূর্বীর দুঃখ আলী আকবরের সরদে। দাদুর ঘরে জ্বলছে ধূপ, নিঃশব্দ সুগন্ধ। খোকন যখন চাকরি নিয়ে গেল বিদেশ, ঝাপসা চোখে তার ভবিষ্যতের ঝকঝকে জীবনের পথটা দেখতে দেখতে আমার মাথা ঘুরে গিয়েছিল। জীবনে প্রথমবার এয়ারপোর্টে দাঁড়িয়ে সন্ধ্যের অন্ধকারকে সাজিয়ে গুছিয়ে সুন্দরী করে তুলেছিল লাল নীল আলোর মালা, আর অনেক দূরের কোনো পুজো মণ্ডপ থেকে ভেসে আসা মাইকের গান। উড়োজাহাজ যে অন্ধকার আকাশে মিশে গেল, তার চেয়েও কঠিন অন্ধকার তখন খোকনের বাবার চোখে। সেবার মাঘের শীতে উনি কলকাতায় যথারীতি অসুস্থ শরীর নিয়ে শ্বশুর মশাই কম্বলের গরমে চোখ বুজে শুনছেন শুভলক্ষ্মীর অমৃত ভজন। ফাঁকা বাড়িতে যেন ধূপের গন্ধ, মন্দিরের স্তব্ধতা, আর দেবতাদের অমন চলাফেরার মতো বারান্দায় ঘুরছে শালিক চড়াই। বাতাসে আলতো ছোঁয়ার মতো লেগে আছে প্রতিকারহীন শূন্যতা। একসময় হঠাৎই শুনলাম রেকর্ড আর পিনের সুরহীন ঘর্ষণ, খ্যাস খ্যাস খ্যাস। চমকে যখন ছুটে গেলাম, শ্বশুর মশাই তার চিরদিনের প্রেম সম্পর্কে মৃত ঠোঁটে আলতো সাজিয়ে রেখে অনেক দূরের সুরলোকে পাড়ি দিয়েছেন। সমস্ত ঘর জুড়ে অপ্রাকৃত এক স্তব্ধতার, বুক চিরে শেষ হয়ে যাওয়া রেকর্ডে পিনের মাথা কুটে মরা আর্তনাদ। ফাঁকা বাড়িতে প্রতি মুহূর্তে শূন্যতা গিলতে আসতো আমায়। নিমরাজি হতে হতে কিছু কাল গেল। তারপর শাঁখা, সিঁদুর, লক্ষ্মী পুজো, মঙ্গলচণ্ডী, বছর বছর স্বামী পুত্র কন্যার জন্য রক্ষেকালীর মানত, সব এক ফুঁয়ে তুচ্ছ করে ঝড়ের প্রচণ্ড উড়নচণ্ডী পাগলামির মতো এলো এক মারণ ঝড়। আলো মুছে গেল, উল্টে পাল্টে প্রলয়ের আবর্তে পড়ল আমার পৃথিবী। নিশ্ছিদ্র নিরেট কঠিন এক ভীষণ অন্ধকার আততায়ীর মতো ঘিরে ধরল সমস্ত সুখ, সমস্ত দুঃখ, সমস্ত কল্পনা, ভাবনাকে। আশা ভরসা দলে পিষে মারিয়ে, গুড়িয়ে উড়িয়ে, ভেঙে ছিঁড়ে আমায় নিয়ে এলো অতল এক অন্ধকারের শব্দহীন গভীরে। পুজোর পরেই বরাবরের মতো উনি শনিবারের ট্রেনে ফিরছিলেন। সন্ধ্যের কুয়াশা আর বিধাতার ছেলে খেলার লাইন পেরোতে গিয়ে পেরিয়ে গেলেন জীবনের সমস্ত আলো,
হাসি গানের সীমানা। অতজার বুক ভরা হাসি, স্নেহ, প্রেম, অমঞ্জার সম্রাটের মতো বিরাট হৃদয়, অমঞ্জার চুটিয়ে বেঁচে থাকার শৌখিনতা। ছুটন্ত ট্রেন কুয়াশার পর্দা ছিঁড়ে আচমকা এসে তাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল এক নিমেষে। লাইনের ধারে, কাছে, দূরে ছিটকে পড়ল কাঁধের ব্যাগ, যার ভেতর ছিল আমার জন্য কলকাতা থেকে কেনা নতুন চশমা, যার বিষয়ে উনি বলেছিলেন, দেখো, এমন একখানা চশমা বানিয়ে আনবো না, তোমার বয়স যাবে কমে 1 এক লাফে। বলেই ওর ওই ছেলে মানুষই হাসি, সেই হাসি সেই বেশি বয়সের ছেলে মানুষীকে নির্মমভাবে দোলে মুচড়ে ভাঙা চশমা পড়ে রইল রেল লাইনের পাথরে পাথরে। তারপর সময়, স্নেহের প্রশ্রয়ে আবার ফিরে আসা ধ্বংসস্তূপ থেকে কখনো কখনো যেমন ফিরে আসে ডানা ভাঙা রক্তাক্ত শালিক, আবার বেঁচে থাকা রংহীন, শব্দহীন, সুরহীন এক শূন্য উপত্যকায়। অসহায় পঙ্গু এক অবসন্নতা। মাঝে মাঝে খুকির চিঠি আসে, খুব দুষ্টু হয়েছে ও ছোট্ট ফুটফুটে মেয়ে। রঙিন ঝকঝকে ছবিতে দেখে একেবারে খুকির ছেলেবেলা যেন অ্যালবাম থেকে চুরি করে নেওয়া। বাণিজ্যে লক্ষ্মী, লাভের পরিপূর্ণতার বিরাট সংসার ছেড়ে খুকি ওর বাবা মারা যাবার পর একবার ছাড়া আসেনি, আসে না। চিঠিতে লেখে, মা, তুমি আমার কাছে চলে এসো, এখানে এরা সবাই খুব ভালো, তোমার কোনো কষ্ট হবে না। খোকনও বিদেশ থেকে লেখে, তোমায় গিয়ে একবার নিয়ে আসবো মা। পলাশপুরের ভাঙাচোরা বাড়িঘর থাক না পড়ে, এখানে এলে দেখবে জীবনটা কি সুন্দর, ঝলমলে, কষ্টহীন। বিকেলে নিভে আসা আলোয় পলাশপুরের দোতলার ভাঙা আলসের আনমনে দুটি হাত রেখে তিনি আজও দাঁড়িয়ে থাকেন। সমস্ত পলাশপুরের নিঃস্ব আকাশ মন খারাপ করা চুপ করে থাকে শনিবারের সন্ধ্যাবেলা। বাগানের দরজায় আর দাঁড়ায় না উজ্জ্বল রিক্সা। উঠোনে ঘাম মুছতে মুছতে সেই সুখী গৃহস্থের প্রেম বাৎসল্য, ব্যাগের অন্ধকার থেকে উঠে আসা বই, রেকর্ড, লজেন্স, পুতুল আর আসে না। শূন্য দেওয়ালে আর ঝোলে না খোকনের লাঠাই, মাছ ধরার ছিপ। বারান্দার কোণে খুকির পুতুলের সংসার কবে ঠিকানা বদলে ফেলেছে। দক্ষিণের ঘরে মাকড়সার বিছিয়ে রাখা জালে বেকায়দায় আটকে আছে 2-1টা মাছি, আর শব্দহীন, সুরহীন এক মৃত গ্রামোফোন। সমস্ত পলাশপুর বিশ্বজোড়া হাহাকারের মতো, গুমরে মরা পুরনো ব্যথার মতো গুরুতর স্তব্ধতার মুখোশে ঢাকা থাকে।
সন্ধ্যা ঘনিয়ে আসে অনেক দূরের আকাশে, দুটি একটি তারা ছাদ থেকে ঘরে ফেরেন পলাশপুরের বউ, পলাশপুরের মা। নমস্কার। Now for my non-Bengali friends, I'm just briefing the poem, okay? Not the poem, it's the monologue. So I'm just going to brief it. There was a village. The name of the village was Polashpur. Our family was there, where grandfather was there, and grandfather's son, daughter-in-law, grandson, granddaughter. 5 people were there. And that old man's son, he used to work in Kolkata. Every weekend he used to come back to home. And that aged person, that grandfather, he was very fond of music. He always used to listen gramophone, and he was very, very fond of like classical music especially. And his grandson, he was very good in studies. Every time he used to come first in the class. The grandfather was happy, but he used to say to his daughter-in-law that, Bohu, it is very good that my grandson is very good in studies, but he never listens a song. So he was little bit unhappy about this part. So, and the grandson was very good in studies, you know, he was always with the books and all. He used to go to the pond for catching the fish and all, because in the village area, these things are very famous, and children, they get lot of enjoyment from there. And that small girl, means granddaughter, the granddaughter, she was very fond of baby dolls. So, in a corner of a veranda, it was her kingdom. Every time some problems over there in their family. Family means in that doll's family I'm talking about. Every weekend, I told you already that aged person's son used to come down to Palashpur from Kolkata. And whenever he used to come, he used to bring the English storybooks for his son, then the doll for his daughter, and the record player. That time it was the record player for his father, and for wife also something lovely, beautiful things he used to bring every time. One day in the evening, suddenly that lady, she heard a voice, she heard a sound, then she rushed to the father-in-law's room, and when she reached there, she has seen that music was going on. And father-in-law, in the meantime, he has just left his last breath only. And gramophone record, it's moving on. Music was going on. And everything was finished over there. So after that, in this way, the time was passing by. Then the grandson, he has grown up. As I have already told you, he was very good in studies. So he got job outside India. So he has settled down over there only. And that small girl, she has grown up, and gradually she got married in a very big family, very cultured family. They are rich also, they are culturally rich, they are having money. It's a very good family she got married. So after that, like that way, the thing was going on. And I have already told you the gentleman was working in Kolkata, and that lady was in that house. So one day the gentleman told, like, see, let us settle down in Kolkata only, because Papa is no more and my son has already settled down in abroad. So I don't think he won't be able to come back. And my daughter, she got married in such a large family, she hardly gets time to come over here. So what for we will be living here in our Polashpur house. So let us go and settle down in Kolkata.
So, but the lady was a bit unwilling, to leave that house because lot of memories over there. So somehow when her husband requested again and again, then the lady, once she also has decided that okay, let us settle down. Like that way, Saturday evening, husband came down from Kolkata by a train, and after that he was just crossing the train lines. Suddenly, a train rushed over there, and within a second, everything finished. So he was carrying a bag in his hand. The bag was just falling down beside the train line only. A beautiful specs was inside. Before that, last time while he was leaving for Kolkata, he said his wife that I'm going to bring a beautiful glass for you, specs for you, and you will look like 20 years less. And like you can understand, with so much love, with so much affection, he was carrying that specs with his beloved one. Ultimately, he has also left the walls. Now in that house, that lady was alone. Till now, she is the bride of Palashpur. When she came to Palashpur after marriage, she became mother of Palashpur. Then she became grandmother of Palashpur. But she remains alone over there. There is no one in the house. That's the more or less synopsis of the monologue. I hope you all will enjoy, and if you like, please subscribe the channel and share it with your friends. I'll be coming up with new ideas. Thank you so much. God bless you all.